আজকে পিএসসির ক্লাসের সংস্কৃতির কথা নির্বাচিত যে কাজী আব্দুল ওদুদের 5টা প্রবন্ধ ছিল, তার মধ্যে সংস্কৃতির কথা আমি কিছুটা পড়িয়েছিলাম। আজকে বাকি অংশটুকু আলোচনা করব সংস্কৃতির কথা থেকে। আচ্ছা, এখান থেকে বাকি ছিল পড়ানো। সংস্কৃতির ক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিকতা যে দুর্বল চিন্তা তা বোঝা কঠিন নয়। আচ্ছা, মানুষ বিশেষভাবে সামাজিক জীব, এটা আশা করি বোঝা গেছে। সামাজিক জীব, আমরা প্রত্যেকেই সামাজিক জীব, সমাজে বসবাস করছি তখন তো সামাজিক জীব বটেই। কাজেই যে ব্যক্তিগত বা পারিবারিক উৎকর্ষের সামাজিক মূল্য কম, তা যত সুদর্শনই হোক শেষ পর্যন্ত অদ্ভুত ভিন্ন আর কিছু নয়। মানে যে ব্যক্তিগত বা পারিবারিক উৎকর্ষ সাধন আমাদের হয়ে থাকে, যেটা পরিবার থেকে উৎকর্ষ সাধন হয়, যেটা সমাজ থেকে হয়ে থাকে, তার যে একটা সামাজিক মূল্য আছে সেটা কম। তা যত সুন্দরই হোক, সুদর্শন মানে এখানে সুন্দরই হোক না কেন, শেষ পর্যন্ত অদ্ভুত ভিন্ন কিছু একটা অদ্ভুত, মানে এটা একটা অদ্ভুত বলা হচ্ছে, এটাকে অদ্ভুত ভিন্ন আর কিছু নয়। এবার আর প্রথমে এখানে বলে দিয়েছেন প্রাবন্ধিক যে সংস্কৃতির ক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিকতা দুর্বল চিন্তা তা বোঝা কঠিন নয়। এটার পরিপ্রেক্ষিতে উনি এই কথাগুলো বলছেন। ব্যক্তিতান্ত্রিকতা মানে আশা করি বোঝা গেছে। আচ্ছা, সেটা যে দুর্বল চিন্তা তা বোঝা কিন্তু কঠিন নয়। যাক, এই পরিপ্রেক্ষিতে নিয়ে কথাগুলো বললেন। অবশ্য একথা সত্য যে এক যুগে যার সামাজিক মূল্য কম, অন্য যুগে তার সামাজিক মূল্য বেশি হতে পারে। এটা খুব সত্য কথা। কেননা এক যুগে যেটা সামাজিক মূল্য আছে, সামাজিক অবক্ষয় তো হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্য যুগে সেই সামাজিক মূল্য কিন্তু বেশি হতে পারে। কিন্তু ধরো সময় তো এগোচ্ছে, যত সময় এগোচ্ছে, সময়ের পরিপ্রেক্ষিত দেখতে গেলে সমাজটাও এগোচ্ছে, সামাজিক মূল্য বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, কিন্তু এমন কতকগুলো ব্যাপার আছে স্বভাবতই যার সামাজিক মূল্য কম। কিছু ব্যাপার সমাজ এগুলোও কিন্তু কিছু ব্যাপার ঘটে যেগুলোর ক্ষেত্রে সামাজিক মূল্য অনেকটা কম। কেমন দেখো, মানুষের ইতিহাস বিচিত্র ভাবের মধ্যে দিয়ে তার অভিব্যক্তি হচ্ছে, তাই তো? সব মানে প্রত্যেকটা মানুষের বিচিত্র ইতিহাস আছে, মানুষের বিচিত্র ইতিহাস আছে। তো বিচিত্র ভাবের মধ্যে দিয়েই তাদের নিজেদের অভিব্যক্তিগুলো ঘটছে, এখনও ঘটছে এবং সারা জীবন ধরে ঘটে চলেছে, অভিব্যক্তি প্রকাশিত হচ্ছে। তাই যেসব চিন্তা প্রকৃতপক্ষে জনহিতকর নয়, যেগুলো ধরো খারাপ কাজ, মানে সমাজের পক্ষে কল্যাণকর নয়, সেইগুলো বিশেষ গোষ্ঠীর বা দলের চেতন বা অবচেতন স্বার্থবোধের অনুকূলের মাত্র। মানে কি, বিশেষ গোষ্ঠী আছে, বিশেষ দল আছে, সেখানে দলের চেতনা, দলের অবচেতন স্বার্থবোধ এর অনুকূলের, স্বার্থবোধ বলতে এখানে কী বোঝাচ্ছে? চেতনেই বলো অচেতনেই বলো, নিজেদের স্বার্থবোধের কথা এখানে বলা হচ্ছে। প্রত্যেকটা মানুষ দেখবে আমরা কি মনে করি, মানুষ কিন্তু নিজেকে আগে ভালোবাসে, তারপর কিন্তু তুমি নিজের মনকে যখন প্রশ্ন করে দেখবে কাকে তুমি বেশি ভালোবাসো, মন থেকে প্রশ্ন আসবে আমি নিজেকে বেশি ভালোবাসি। দেখবে তোমার নিজের কোনটা বেশি পছন্দ, অন্যের পছন্দ, আগে তোমার পছন্দ হবে, তারপরে তুমি অন্যের পছন্দগুলো তো দেখবে। সব ক্ষেত্রে তুমি আগে নিজেকে বাঁচাবে। তুমি কোনো একটা ধরো দুর্ঘটনা ঘটেছে, সেখানে তুমি তো আগে নিজেকে বাঁচাবে, তবে তুমি অন্যকে প্রোটেক্ট করতে পারবে। তুমি নিজের ওভাবে মানে বাঁচাতে যাবে, তুমি আগে দেখবে সেফ পজিশন কোথায় আছে, তাই না? মানে মানুষের এটা একটা, তার মানে এই নয় যে মানুষকে নেগেটিভ দিকটা দেখবে না, সবসময় পজিটিভ দিকটা দেখবে। এখানে স্বার্থবোধের অনুকূলের মাত্র, অথবা ক্ষণিক খেয়াল, এটা ক্ষণিকের খেয়াল বশত হয়, সেই সবের দিকেও মাঝে মাঝে নেতৃস্থানীয়দের প্রবণতা জন্মেছে। সেই সব ক্ষেত্রেও কিন্তু নেতা নেত্রীরা এসে গেছে। সেকালের ধর্মের মতো একালের সংস্কৃতিরও মূল কথা হওয়া চাই সামাজিক উৎকর্ষ লাভ। আর যেহেতু সমাজের অর্থ একদিকে বিশ্ব মানব, মানে আমরা তো বিশ্ব মানব বলতে আমাদের সমগ্রভাবে দেখতে গেলে বা সামগ্রিকতার দিক থেকে দেখতে গেলে সমাজের অর্থ বুঝতে হবে। সমাজ উৎকর্ষ বিশেষ দেশগত বা রাষ্ট্রগত সমাজ, সেই জন্য সংস্কৃতিও মূলত বিশ্ব সামাজিক ও রাষ্ট্রিক হয়ে থাকে। অন্য কথায়, যে চিন্তা জগতের অনেকের মনে অনুরণন জাগায় না, ধরো কোনো একটা ভালো চিন্তা কোনো একজনের মনে এসেছে, তার উচিত সেটা মানে কি বাস্তবায়িত করার জন্য সেটাকে প্রসারিত করে দেওয়া। মন সংকীর্ণ হয়ে থাকলে কিন্তু কখনোই কোনো একটা মানুষের ভালো চিন্তা, মানে সবসময় ভালো চিন্তা সেটা মানে বিস্তৃতি লাভ করবে, মানে ছড়াবে, স্প্রেড করবে, বুঝতে পেরেছো? কখনো কিন্তু সেই সমাজের
অন্য কথায় সেই যে চিন্তা জগতের অনেকের মনে অনুরণন জাগায় না, সেই ভালো চিন্তাটা একজনের মনে এলো, অপরের মনে এলো না, মানে আমি দুজনকে দিয়ে আমি বলছি এলো না। এবং যার রাষ্ট্রিক সার্থকতা কম, মানে সার্থকতা এখানে তার রাষ্ট্রিক সার্থকতা বলতে তার মানে ধরো প্রতিপত্তি বা তার সার্থক হওয়া কোনো কাজে হয়তো সেই সার্থকতা কম, তা বাস্তবিকই স্বল্প মূল্য বা মূল্যহীন। অবশ্যই তার মনে অনুরণন জাগাচ্ছে না বলেই তার কাজকর্মের সীমাবদ্ধতা আছে, এগোচ্ছে না তার কাজকর্ম, ঠিক আছে, যেটা কিন্তু মূল্যহীন হয়ে যায়, হোক না তা অন্যভাবে যত অসাধারণ হতে পারতো সেটা। এই দিক দিয়ে দেখলে হিন্দু সংস্কৃতি, আর্য সংস্কৃতি, সেমীয় সংস্কৃতি ইত্যাদি কথা যে দেশে উঠেছে সেই সবের মূলে সুচিন্তা যে তেমন কার্যকরী হচ্ছে না তা সহজেই বোঝা যায়। মানে কি, এই দিক থেকে দেখলে হিন্দু সংস্কৃতি, আর্য সংস্কৃতি, সেমীয় সংস্কৃতি এগুলো হলো আমাদের সংস্কৃতি। আর্যরা অনেক আগে এসেছে ভারতবর্ষে, যখন দাক্ষিণাত্য আমাদের ভারতবর্ষের দক্ষিণে আর্যদের বসতি গড়ে উঠেছিল। হিন্দু সংস্কৃতি, আর্য সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি কিন্তু আলাদা, সেমীয় সংস্কৃতি আলাদা ইত্যাদি কথা যে দেশে উঠেছে, মানে আলাদা আলাদা সংস্কৃতির কথা, সেই সবের মূলে সুচিন্তা যে তেমন কার্যকরী হচ্ছে না তা সহজেই বোঝা যায়। যদি হিন্দু আর মুসলমানের রাষ্ট্রিক জীবন সম্মিলিত হয় তবে তাদের সাংস্কৃতিক জীবন ভিন্ন হতে পারে না। হিন্দু মুসলমানকে তো এখানে আলাদা করে ভাবা হয় না। যদি সেটা রাষ্ট্রিক দিক থেকে জীবন যদি উভয় পক্ষেরই যদি একটা সম্মিলিত ভাবটা থাকে, সাংস্কৃতিক জীবনটা ভিন্ন হবে কি করে? হিন্দুদের আলাদা সাংস্কৃতিক জীবন, আবার মুসলিমদের আলাদা, এটা কি করে ভিন্ন হতে পারে না কখনো। অন্তত সেই বিভিন্নতা অগ্রগণ্য হতে পারে না। বিভিন্নতা থাকলে কি করে এগোবে, অগ্রসর কি করে হবে? একটা ধরো মানসিকতায় যদি মিল না থাকে, অটুট সেখানে বিশ্বাস থাকে, তাই তো, এবার একসাথে একত্রিতভাবে সেই ইউনিটিতে এগিয়ে গেল, কাজটা এগোলো, সমাজটা আরও সুন্দর হলো। সমাজ সবসময় কাজ হবে, সমাজ এগোচ্ছে কতটা, মানুষ এগোবে, সমাজ এগোবে, সময় এগোবে, যত এগোবে সমাজ তত উন্নত হবে, একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে উঠবে। আজকে যে দেশের পরিস্থিতি, সেই দেশের পরিস্থিতিটার জন্যই লড়াই চলে, সব সময় আন্দোলন, বিপ্লব আনার চেষ্টা করা হয়, বিপ্লব যাতে হয়। আর এখন যে পরিস্থিতিতে আমরা আছি, সমাজ একদিন সুস্থ হবে সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে চলেছি, আবার সুন্দর সুস্থ সমাজ আমরা পাবো, গড়ে উঠবে। সেই রকম সমাজেই তো আমরা দেশের নাগরিকরা থাকতে চাইবো, তাই না? আমরা একটা অসুস্থ সমাজে কি বাঁচতে পারি? এটাই হচ্ছে ব্যাপার। তো সাংস্কৃতিক জীবন ভিন্ন হতে পারে না, অন্তত সেই বিভিন্নতা অগ্রগণ্য হতে পারে না। হলে সংস্কৃতি একটি প্রধান লক্ষ্য, সামাজিক অর্থাৎ রাষ্ট্রিক উৎকর্ষ লাভ তাই হয়তো ব্যাহত, সেই কারণে কিন্তু ব্যাঘাত ঘটছে উৎকর্ষ লাভে। হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি এসব চিন্তা কিছু পরিমাণে কার্যকরী হতেও পারে যদি হিন্দু ও মুসলমানের রাষ্ট্রিক জীবন স্বতন্ত্র হয়। রাষ্ট্রিক জীবন যদি স্বতন্ত্র হয়, কিন্তু যারা হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি ইত্যাদি কথা বলছেন তারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হিন্দু ও মুসলমানের পৃথক পৃথক রাষ্ট্র ব্যবস্থার কথা তেমন ভাবছেন তা মনে হয় না। হিন্দু সংস্কৃতি আর মুসলিম সংস্কৃতি এরকম বলছে, এটা হিন্দু সংস্কৃতি, ওটা মুসলিম সংস্কৃতি। সংস্কৃতি তো সংস্কৃতি, তাই না? আমি একটা কথা বলি, আমি হিন্দু বলে আমার সংস্কৃতিটা আলাদা, আর অন্য মানে মুসলিম বলে সংস্কৃতি আলাদা, ওভাবে আমাদের যদি বিচার করা হয়, এখানে প্রাবন্ধিক বলতেই চাইছেন মেলবন্ধন ঘটাচ্ছেন দুটো, মানে হিন্দু মুসলমানের মধ্যে উনিও মেলবন্ধন ঘটিয়ে গেছেন। সংস্কৃতি সম্পর্কে বিশ্বজনীনতার কথা তোলা হয়েছে। চিন্তা চিরদিনই বিশ্বজনীন, আর একালে চিন্তার বিশ্বজনীনতা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন দেশের মানুষ পরস্পরের অত্যন্ত কাছাকাছি এসেছে বলে একালে চিন্তার বিশ্বজনীন হয়ে গেছে, চিন্তা প্রসারিত হয়েছে, অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে। বিভিন্ন দেশের মানুষ পরস্পরের অত্যন্ত কাছাকাছি হয়ে এসে গেছে, এটা আমরা প্রত্যেকে জানি। এই চিন্তার ক্ষেত্রে নূতন নূতন সম্ভাবনার কথা আজ মানুষ জ্ঞাতসারে মনে স্থান দিচ্ছে, তাই তো? ফলে প্রাচীন চিন্তাধারা তার চিত্তকে আর বন্দি করে রাখতে পারছে না। আমরা কিন্তু পুরনো চিন্তাধারার মধ্যে থাকতে পারি না, ঠিক আছে? আজ আমি একটা ছোট উদাহরণ যদি দিই,
পুরনো চিন্তাধারার মধ্যে কেউ কিন্তু পড়ে থাকতে পারে না। আজ আমি 10 থেকে 12 বছর আগের কথা বলছি। 10 থেকে 12 বছর আগে আমার যে মানসিকতা ছিল, সেটা আশা করছি 10 থেকে 12 বছর কি 13-14 বছর পর আমার সেই মানসিকতা থাকলে আমি এগোতে পারবো না। আমার সেই পুরনো, হ্যাঁ, মূল্যবোধ এখানে আঘাত দেওয়া হচ্ছে না মূল্যবোধে, কিন্তু সেই মানসিকতা নিয়ে কি করে হয়? সমাজ যত এগোবে, সমাজের সাথে খাপ খাইয়ে তো মানুষ এগোবে, তাই না? তো সেই মানসিকতা, সেটাই বলা হচ্ছে, এবং সেটা অবশ্যই কিন্তু উন্নত মানসিকতা হবে। আজ 10 বছর আগে যদি কোনো একটা জাতির মধ্যে বিভেদ তৈরি হয়, আজ 10 বছর এগিয়ে এসে যদি সেই রকমই দ্বন্দ্ব দেখা যায়, তাহলে আমাদের সমাজ একটু এগোয়নি। সেখানে আমাদের ইউরোপ কান্ট্রির থেকে 50 বছর যেখানে পিছিয়ে ছিল, আরও 50 বছর পিছিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ইন্ডিয়া এত পিছিয়ে যাচ্ছে। সেইটাই বলা হচ্ছে এখানে, যে কাজেই সংস্কৃতির ক্ষেত্রে প্রাচীন চিন্তার দোহাই। এখানে কোথায় ছিলাম? আচ্ছা, চিত্তকে বন্দি করে রাখতে পারছে না, এখন কিন্তু সেটা মুক্ত হয়ে গেছে, তাই তো? যদি এগোয় মানুষ প্রাচীন চিন্তাধারা থেকে, তারা যদি মুক্তি পায়, চিন্তাধারা নিজেদেরকে ঝেড়ে ফেলতে হবে। যেসব দেশে প্রাচীন ধর্মের প্রভাব অত্যন্ত বেশি, সেসব দেশেও নয়। কাজেই সংস্কৃতির ক্ষেত্রে প্রাচীন চিন্তার দোহাই একালে বাস্তবিকই অচল। সংস্কৃতি মানুষের শৌখিন পোশাক, এটা কি আমি পড়িয়েছিলাম জানি না। সংস্কৃতি মানুষের শৌখিন পোশাক, পরিচ্ছদ নয়, তা তার জীবনযুদ্ধের অস্ত্র। আর অস্ত্রের প্রাচীনতাই তার গৌরবের বিষয় নয়। আমাদের দেশের এক শ্রেণীর চিন্তাশীল ব্যক্তিরা এই ব্যাপারের দিকে একটু ভিন্ন দৃষ্টিতে তাকান। ঠিক আছে, আমাদের বর্তমান শক্তিহীনতার কথা তারা বোঝেন। আমাদের বর্তমান শক্তিহীন তো আমরা, আর বুঝে তারা এই ভাবেন যে এই অবস্থায় আক্রমণের চাইতে প্রতিরোধের মনোভাব বরণ করাই আমাদের জন্য প্রশস্ত। এই প্রতিরোধ মুখ্যত তাদের জন্য কূর্মবৃত্তি অবলম্বন করা। কূর্ম যেমন বিপদকালে নিজেকে গুটিয়ে নেয়, তার আবরণের মধ্যে এরাও তেমনি আত্মরক্ষার প্রয়াসী। কূর্ম বলতে এখানে বিপদে নিজেদেরকে গুটিয়ে নেবে, এগিয়ে আসবে না, ভয়ে পিছিয়ে থাকবে। তারা সেই আবরণের মধ্যে, মানে সেই খোলসের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, কী ব্যাপারটা? এরাও তেমনি আত্মরক্ষার প্রয়াসী হন, দেশের বা সমাজের সনাতন ভাবধারার আশ্রয়। প্রাবন্ধিক কিন্তু সব অ্যাঙ্গেল থেকে প্রবন্ধ লিখেছেন। তিনি বলার চেষ্টাই করেছেন, তিনি যেমন মানুষের স্বার্থবোধকে দেখিয়েছেন, তেমনি তিনি বলছেন যে সেই খোলস থেকে নিজেকে গুটিয়ে রাখা মানে স্বার্থ শুধু নয়, ভয়। স্বার্থ এখানে নেই, বিপদ আছে সেখানে ভয় আছে, আগে কিন্তু ভয়, স্বার্থ সেখানে পরে আসছে। প্রথমে স্টেজটাই হচ্ছে ভয়, তারপরে স্বার্থ। ঠিক আছে, তো ভয়, প্রথমে মানুষ ভয় পেয়ে যায়, দেশের বা সমাজের সনাতন ভাবধারার আশ্রয়। কিন্তু এই চিন্তাধারা খুব কিন্তু দুর্বল। কূর্মবৃত্তি অবলম্বন করে বিশেষ প্রাচীন সম্প্রদায় জগতের নানা স্থানে আজও টিকে আছে, কিন্তু তারা নাম পেয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায় অথবা বর্বর সম্প্রদায়। জগতে বাস্তবিকই তারা পিছিয়ে পড়েছে। সাবধানতা সাধারণত একটি সদ্গুণ, কিন্তু তা যদি হয় পরাজয় স্বীকৃতির অন্য নাম, তবে তার চাইতে দোহার্য আর কিছু নেই। পরাজয় স্বীকৃতি, তারা মানে তাদের জয় হলো না, পরাজিত হলো। বাংলার মুসলমানের সংস্কৃতি সম্পর্কে দুই একটি কথা বলতে গিয়ে আমাদের এই ভূমিকার অবতারণা করতে হলো। বাংলার মুসলমানের সংস্কৃতি সম্পর্কে দু একটি কথা বলতে গিয়ে আমাদের এই ভূমিকার অবতারণা করতে হলো। আচ্ছা দেখো, এখানে মুসলমান সংস্কৃতির কথা বলা হয়েছে। বাংলার মুসলমানের উৎপত্তির কথা আমরা অন্যত্র আলোচনা করেছি। তাতে দেখেছি যে বৌদ্ধ, হিন্দু, পাঠান আর আরব ইত্যাদি বিচিত্র উপাদানে এই সমাজ গঠিত। আশা করি এখানটা আর বোঝানোর দরকার নেই, কেননা এখানে বিভিন্ন বিচিত্র উপাদানে সমাজ গঠিত হয়েছে। বিভিন্ন সংস্কৃতির কথা, মানে বিভিন্ন জাতির কথা এখানে বলা আছে। কিছুদিন পূর্বেও এই সমাজে দুইটি শ্রেণী ছিল, একটি সম্ভ্রান্ত আশরাফ আর অপরটি সাধারণ আতরাফ। ঠিক আছে, আশরাফ আর আতরাফ দুটো শ্রেণী আছে সমাজে। এটা মনে রাখতে হবে খুব ভালো করে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দুটো শ্রেণী কি কি, আশরাফ আর আতরাফ। এবং এই দুই শ্রেণীর মধ্যে সামাজিক আদান প্রদান প্রায় ছিল না বললেই চলে। আচ্ছা হ্যাঁ, কোথায় ছিলাম? এটা হলো যে আশরাফ আর আতরাফ, এটা মনে রাখতে হবে। এবং এই দুই শ্রেণীর মধ্যে সামাজিক আদান প্রদান প্রায় ছিল না বললেই চলে। কতকটা হিন্দু জাতিভেদের মতো শতাব্দীর পর শতাব্দী ধরে এমনই বিচিত্র সমাজ ও মত ভারতবর্ষের প্রশস্ত বুকে স্থান লাভ করেছে। ক্ষুদ্র সংহতি জীবনই মুখ্যত তাদের উপজীব্য হয়েছে। বৃহত্তর দেশ সম্বন্ধে চেতনা কদাচিৎ অনুভূত হয়েছে। এই যে এক ধরনের যত মত তত পথ, এই যে কথাটা রামকৃষ্ণের বাণী, যত মত তত পথ অথবা যত পথ তত মত,
তত্ত্বের সূত্রের ভারতবর্ষের লোকেদের জীবন গ্রথিত হয়েছিল। তাতে কিছু শান্তি হয়তো ভারতীয় সমাজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল। আশা করি এখানটা বোঝার কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের লোকেদের জীবন গ্রথিত হয়েছিল এই মতের উপর ভিত্তি করে, কিছু শান্তি হয়তো ভারতীয় সমাজ জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যার অভাব ঘটেছিল তার নাম হচ্ছে সচেতনতা। মানুষ কিন্তু সচেতন ছিল না। 1000 বছর পূর্বে আলবিরুনি এটি লক্ষ্য করেছিলেন, আর আজও এটি কম লক্ষ্যযোগ্য নয়। ভারতবর্ষের প্রাচীন সাধনা সম্বন্ধে আমাদের একালের অনেক চিন্তাশীলের এই যে এক সিদ্ধান্ত যে অনন্ত বৈচিত্র্যের ভিতরে একত্বের সন্ধান করতে হবে। আচ্ছা, অনন্ত বৈচিত্র্য বলতে এখানে শেষ নেই, যা নেই অন্ত যা, সেটা হলো অনন্ত। ভারতবর্ষের প্রাচীন সাধনা সম্বন্ধে আমাদের একালের অনেক চিন্তাশীলের এই যে এক সিদ্ধান্ত যে অনন্ত বৈচিত্র্যের ভিতরে একত্বের সন্ধান করতে হবে, মানে একত্ব মানে একত্রিতভাবে সেই একত্বের সন্ধান করতে হবে, এটি আংশিকভাবে গ্রহণযোগ্য। সত্য শুধু মানুষ ব্যাপার নয়, বিশেষভাবে সামাজিক ব্যাপার। সত্য শুধু মানসিক দিক থেকে ব্যাপারটা যে সত্য তা নয়, এটা কিন্তু বিশেষভাবে সামাজিক ব্যাপার। বৈচিত্র্য কম হোক আর বেশি হোক, তার ভিতরকার একত্ব হওয়া চাই সুদৃঢ়, তাই তো? সামাজিক ব্যাপার বলতে এখানে বৈচিত্র্য যদি কম হয় সেটাও কোনো ব্যাপার না, আবার বেশি হলেও কিন্তু ভিতরকার একত্ব হওয়া চাই সুদৃঢ়। বৈচিত্র্য যেমনই হোক না কেন, আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, তো সেই দেশে বৈচিত্র্য আমাদের আছে অনেক, অন্য দেশের থেকে তুলনায় বেশি, এবং অন্য দেশেও কিন্তু বৈচিত্র্য আছে, সেটা কিন্তু ভারতের থেকে তুলনায় কম। তো সেখানে যাই থাকুক না কেন, যেমনই সংস্কৃতি থাকুক না কেন, যেটাকে কালচার বলি আমরা, সেটা কিন্তু আমাদের সুদৃঢ় হতে হবে। কিসের মাধ্যমে সেটা হবে? একত্বের মাধ্যমে, আমাদের ইউনিটি থাকবে, ঠিক আছে? সামাজিক অর্থে আর ততখানি বৈচিত্র্যই স্বীকার্য যা এই সুদৃঢ় একত্বের অনুকূলে। ফলের প্রাচুর্যে ডাল যদি ভেঙে পড়ে তবে তা ফল ও ডাল দুয়েরই জন্য হয় অসার্থক। ফলের জন্য যদি ডাল ভেঙে পড়ে তবে ফল আর ডাল দুয়ের জন্য অসার্থক হবে। বাংলায় মুসলমানের আবির্ভাব হয়েছে অন্তত 7 শতাব্দী পূর্বে, কিন্তু তার এই দীর্ঘ জীবনের ইতিহাস অতি সামান্যই আমরা জানি। যেটুকু জানি তাতে বলা যায় তার সম্ভ্রান্ত ও সাধারণ শ্রেণীর মধ্যে দুই বিভিন্ন ইসলামী সংস্কৃতি বলতে যা বোঝা যায় তার, আর যারা সাধারণ তাদের জীবন সাধারণত চলতো তাদের পূর্বপুরুষদের ধারায়। এখানে যেটা বলতে চাইছেন প্রাবন্ধিক সেটা কি আছে? সম্ভ্রান্ত সাধারণ, এই দুটো কিন্তু শব্দ আমাদের সমাজে দু শ্রেণীর মানুষ তো আছে, যেমন মধ্যবিত্ত শ্রেণী, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত, এই শ্রেণীটা যেমন আছে, এদের মধ্যেও তো এবার সম্ভ্রান্ত পরিবার, নিম্নবিত্তদের আমরা কখনোই কি সম্ভ্রান্ত পরিবার বলবো? সম্ভ্রান্ত পরিবার, সাধারণ পরিবার, মানে মধ্যবিত্ত পরিবার, এই রকম যে শ্রেণীগুলো, এই শ্রেণীর মধ্যে দুই বিভিন্ন ইসলামী সংস্কৃতি বলতে যা বোঝা যায় তার, আর যারা সাধারণ তাদের জীবন সাধারণত চলতো তাদের পূর্বপুরুষদের ধারায়, মানে পুরনো মূল্যবোধকে আঁকড়ে ধরে এগোনো, পূর্বপুরুষদের মতামতকে আঁকড়ে ধরে এগোনো। আর সমাজ যত এগোবে সেই কারণে কিন্তু মানুষের দেখবে এগোনোতে, মানে এগোনো বলতে বিভিন্ন নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, নতুন নতুন চিন্তা ভাবনা আসবে, সে তো নিজে ক্রিয়েটিভ হবে। একটা মানুষ ক্রিয়েটিভ হলে তবে তো সে সাফল্য পাবে জীবনে, তাই না? এটাই তো সাধারণ ব্যাপার। এবার সে নিজে করবে, অবশ্যই পুরনো মূল্যবোধকে আঁকড়ে ধরে সে এগোবে, কিন্তু একটা সময় সেই ধারণাটা মানে ভেঙে ফেলতে হবে, সে নিজের চিন্তাধারায় সে এগিয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে সাধারণত চলতো তাদের পূর্বপুরুষদের ধারায়। অবশ্য দেশের সমস্ত সমাজের মোটের ওপর সন্তুষ্ট ছিল তাদের ভাগ্য নিয়ে। এমনইভাবে দীর্ঘকাল কাটবার পরে ভারতবর্ষের, বিশেষ করে বাংলায় লাভ হলো ইউরোপের স্পর্শ। ওই যে বললাম ইউরোপের স্পর্শ এলো, এবার ওরা কত এগিয়ে ইউরোপ কান্ট্রি, এই স্পর্শে প্রথমে দেশের যা ফল লাভ হলো এক হিসেবে তা বহুমূল্য। কেননা হিন্দু মুসলমান দেশের সব সমাজেই আত্ম অন্বেষণ সক্রিয় হলো এবং দেশের বিভিন্ন কেন্দ্রে অনেক মহিমাময় ব্যক্তির আবির্ভাব হলো। কিন্তু অচিরেই দেশের মনোভাব পরিবর্তন হলো। দেশ মুগ্ধ হয়েছিল ইউরোপের ভাবুক রূপের দ্বারা দেশ কিন্তু মুগ্ধ হয়েছিল, কিন্তু ইউরোপের প্রভু রূপের সঙ্গে পরিচিত হতে তার দেরি হলো না এবং তার ফলে তার ইউরোপের পুজো রূপান্তরিত হলো ইউরোপ বিদ্বেষে বা ইউরোপ ভীতিতে।
ইউরোপের পূজা রূপান্তরিত হলো ইউরোপ বিদ্বেষে বা ইউরোপ ভীতিতে। এই ইউরোপ বিদ্বেষ বা ভীতির সঙ্গে দেশের একালের রাজনৈতিক চেতনা সম্বন্ধ। ইউরোপ বিদ্বেষ বা ইউরোপের যে ভীতির সঙ্গে দেশের একালের রাজনৈতিক যে মানে একালের রাজনৈতিক বলতে সেকাল না, সেকাল আর একালের রাজনৈতিক চেতনা সম্বন্ধ। সুতরাং আমাদের একালের সাংস্কৃতিক চিন্তারও গভীর যোগ এই বিদ্বেষ বা ভীতির সঙ্গে। আত্মরক্ষার জন্য কূর্মবৃত্তি অবলম্বনের উল্লেখ আমরা করেছি। আমাদের দেশের শিক্ষিত সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য অংশ সাংস্কৃতিক চেতনা বলতে মোটের উপর বোঝেন এই কূর্মবৃত্তি অবলম্বন। বিপন্ন কূর্মের মতো অক্ষম আক্রোশ হয়তো তাদেরও এই চেষ্টার আনুষঙ্গিক, কিন্তু যারা প্রধানত বিদ্বেষপরায়ণ বা ভীত তাদের স্বাভাবিক মনুষ্যত্বে গ্লানি পৌঁছেছে। হ্যাঁ, সাধারণ ব্যাপার কি বলা যাচ্ছে, এখানে বলা হচ্ছে বিদ্বেষপরায়ণ বা ভীত তাদের স্বাভাবিক মনুষ্যত্বে গ্লানি পৌঁছেছে। সুচিন্তা অর্থাৎ কল্যাণপ্রসূ চিন্তা সেই অবস্থায় আর তাদের পক্ষে সম্ভবপর নয়। তাদের সঙ্গে সংস্কৃতির মতো গুরু বিষয়ের আলাপ আলোচনা না করাই হয়তো শোভন, কিন্তু তাদের আত্মীয় স্থানীয় অপর একটি দল আছেন, তারা সময়ে সময়ে চিন্তাশীল বলে আদৃত হলো। তারা বলতে চান চিন্তা উচ্চাঙ্গের অথবা সারগর্ভ হলেই জনসাধারণের গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য কখন হয়? যেটা সর্বজনবোধ্য হবে, তাই না? কিছু কিছু রবীন্দ্রনাথের রচনা আছে যেগুলো কিন্তু সর্বজনবোধ্য নয়, কিন্তু কিছু কিছু রচনা আছে অবশ্যই সর্বজনবোধ্য। শরৎচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় যাই, সেখানে সকলের ক্ষেত্রে কি সেটা সর্বজনবোধ্য? সংস্কৃতের উচ্চারণ যেখানে সবার ক্ষেত্রে কিন্তু সেটা সর্বজনবোধ্য, মানে বুঝতে পারেন না, গ্রহণযোগ্যতা সেখানেই নেই। গ্রহণযোগ্য হয় তাদের অভ্যস্ত ভাবধারার অনুকূল হলে। নিশ্চয়ই ভাবধারার অনুকূলে আমি একটা সোজা সাপটা, যেমন আমি একটা যদি সহজ সরল ভাষায় কিছু একটা কথাই ধরা যেতে পারে, আমি যদি পেঁচালোভাবে কথাটা বলি সে বুঝলো না, আদ্যপান্ত কী বললাম কিছুই বোঝা গেল না, আমি সোজা কথা সোজাভাবে বলবো তাহলে তো সে বুঝবে। লেখাটাও তেমন, লেখার ধাঁচটা তেমন হতে হবে, আমি সোজা কথা সোজাভাবে বলবো, এবার ধাঁচ আলাদা হয় অবশ্যই। সেখানে কি বলা যাচ্ছে, সব ক্ষেত্রে চিন্তা ভাবনা যেটা পৌঁছচ্ছে লেখার মধ্যে দিয়ে বেরোচ্ছে, সেক্ষেত্রে একটা মানে এখানে বলছেন উনি যে অনুকূল হলে তবে মানুষের আর কি সেটা অনুকূলে আসে, ভাবনাটা যদি ভাবধারার অনুকূল হলে। এতকাল এই দেশের লোকে বিভিন্ন সমাজে ও ধর্মে বিভক্ত হয়ে জীবন অতিবাহিত করে এসেছে। আজ যদি তা যে প্রয়োজনই হোক বলা হয় যে তাদের সেই ভাবধারা তাদের জন্য আর কল্যাণপ্রসূ নয়, তবে তাদের বিহ্বল ও বিভ্রান্তই করা হবে বেশি, তাদের পথের নির্দেশ দেওয়া হবে মনে হয় না। এই শ্রেণীর ভাবুকদের বড় ত্রুটি এইখানে যে চিন্তাকে তারা জনসাধারণের পক্ষে দুর্বোধ্য জ্ঞান করেন সেটি অথবা অন্য কোনো চিন্তাধারা তাদের নিজেদের সহজবোধ্য হয়েছে কি না সেই জিজ্ঞাসার সম্মুখীন হন তারা কদাচিৎ। মানে অন্য কোনো চিন্তাধারা তাদের নিজেদের সহজবোধ্য হয়েছে কি না সেই নিয়ে তারা নানা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে। অথচ কে না জানে যে সার্থক প্রচার আমাদের দ্বারা তখনই সম্ভবপর যখন কোনো মত বা পথ আমরা সর্বান্তকরণে গ্রহণ করেছি। প্রচারটা তখনই হবে, আমরা একটা স্লোগানে আছি, সেই স্লোগানটা সকলে মেনে নিয়েছে, তবে না সেই স্লোগানের মাধ্যমে কাজটা রূপায়িত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে, সেটা প্রচার হচ্ছে, তাই না? সেটা সর্বজন গ্রাহ্য হতে হবে, গ্রহণযোগ্যতা তো সেখানেই। আচ্ছা, জিজ্ঞাসার সম্মুখীন হন তারা কদাচিৎ মানে হার্ডলি অর্থে এখানে কদাচিৎ বলতে মানে কখনো কখনো আর কি। অথচ কে না জানে যে সার্থক প্রচার আমাদের দ্বারা তখনই সম্ভবপর যখন কোনো মত বা পথ আমরা সর্বান্তকরণে গ্রহণ করেছি। মানুষের নব ইতিহাস নিয়তই রচিত হচ্ছে, আর রচিত হচ্ছে তাদের দ্বারা নয় যারা বুদ্ধিমান কিন্তু দ্বিধান্বিত। মানুষের নতুন ইতিহাস হচ্ছে, তাই তো? আজ আমরা এই যে সময়ে আছি এইটা ইতিহাস হয়ে যাবে আরও 10 বছর পর দেখা যাবে সেটা অন্য সমাজ বলতে কি আরও আধুনিকতা চলে আসবে। এবার মানুষের নব ইতিহাস নিয়তই রচিত হচ্ছে এবং তার রচিত হচ্ছে তাদের দ্বারা নয়। এমনি ইতিহাসের কথা বলা হচ্ছে যারা বুদ্ধিমান কিন্তু দ্বিধান্বিত, পরন্তু তাদের সত্য ও কল্যাণকে বুঝবার চেষ্টায় যাদের ত্রুটি নেই, সঙ্গে সঙ্গে যাদের মধ্যে আসল সত্যটা কী এবং অনুধাবন যারা করতে পারছে এবং সেই কল্যাণটা কতটা জনহিতকর হচ্ছে সেইটা জানছে, বুঝেছে, সেটা কিন্তু যাদের ত্রুটি নেই তাতে সঙ্গে সঙ্গে তারা সত্য কল্যাণকর বলে বুঝেছে তাতে আত্মসমর্পণ করেছেন।
সংস্কৃতির একটি সংজ্ঞা দেওয়া যেতে পারে সুন্দরের সাধনা। ঠিক আছে, সংস্কৃতির একটা সংজ্ঞা দেওয়া যেতে পারে সুন্দরের সাধনা। যাদের ব্যক্তিতান্ত্রিক প্রবণতা বেশি তাদেরও এই সংজ্ঞা হয়তো মনোপুত হবে, কিন্তু ব্যক্তিতান্ত্রিক প্রবণতা যাদের বেশি, ব্যক্তিতান্ত্রিকতায় যারা বাঁচে তাদের কথা বলা হচ্ছে এখানে, ব্যক্তিগত কথা, গণতান্ত্রিক বলা হচ্ছে না। ব্যক্তিতান্ত্রিক প্রবণতা বেশি তাদেরও এই সংজ্ঞা হয়তো মনোপুত হবে, কিন্তু সুন্দর তো শুধু মোহকর নয়, সুন্দর বিশেষভাবে সত্যাশ্রয়। আমরা প্রত্যেকেই জানি যে সুন্দর শুধু মোহকর নয়, সুন্দর বিশেষভাবে সত্যাশ্রয়। যা সুন্দর, যা সত্য তাই সুন্দর এবং সেটাই বাস্তব। জগৎ ও জীবনের সঙ্গে তার যোগ যেমন দৃঢ়, তেমনই তার গতি সার্থকতা লাভের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্য বলাকা কাব্য উনি লিখেছিলেন। তিনি ওখানে কিন্তু গতিতত্ত্বের কথা বলে গেছেন। বলাকা কাব্য গতিবাদের কাব্য বলা, মানে গতিতত্ত্ব ওখানে আছে মোট কথা। সুতরাং এখানে দেখো, সুন্দর বিশেষভাবে সত্যাশ্রয়ী, জগৎ ও জীবনের সঙ্গে তার যোগ যেমন দৃঢ়, তেমনই তার গতি সার্থকতা লাভের দিকে। সত্যাশ্রয়িতা অর্থাৎ সত্য উপলব্ধির চেষ্টা, সার্থক হবার আকাঙ্ক্ষা, যাদের অন্তরের ধর্ম নয়, তারা জ্ঞানীও নন, কর্মীও নন। এই সত্যাশ্রয়িতার দৃষ্টিভূমি থেকে যদি আমরা বাংলার মুসলমানদের সংস্কৃতির দিকে তাকাই, তাহলে কি দেখব নানা দৈন্যে বাংলার মুসলমান জর্জরিত। সত্যি তো তাই, বাংলার মুসলমানরা নানা দৈন্যতা আছে তাদের মধ্যে, তারা জর্জরিত। আর্থিক দৈন্যতা তো প্রথমেই আসছে, ফিনান্সিয়াল ব্যাপার। দৈন্যতা মানে আমরা প্রথমেই দেখব ফিনান্সিয়াল ব্যাপার। দৈন্যতা মানে মনের দৈন্যতা পরের ব্যাপার, ওইগুলো পরের ব্যাপার। দৈন্যতা মানে আগে ফিনান্সিয়াল ব্যাপার। আর্থিক দৈন্য তার চাইতে অনেক বড় তার ভাবের দৈন্যতা পরে আসছে। আর্থিক দৈন্যতার পরে ভাবের দৈন্যতা, সংকল্পের দৈন্যতা। মুসলমান হিসেবে প্রতিমা পূজায় আপত্তি জানিয়ে সে প্রকৃত জীবন অনেকখানি অস্বীকার করেছে, কিন্তু জীবনে বড় কথা অস্বীকার করা নয়, বরং বড় কথা হচ্ছে স্বীকার করা। অস্বীকার করে যাব সেটা হবে না, স্বীকার করা। আচ্ছা, মুসলমানের স্বীকার করা উচিত ছিল সজাগ মানব জীবন, অর্থাৎ জ্ঞান ও প্রেমের জীবন। ইসলামের অর্থ কেবল তাই হতে পারে, কিন্তু তেমন করে স্বীকার সে কিছুই করতে পারেনি। যা স্বীকার করেছে অথবা করতে চেয়েছে তা তুচ্ছ আচার পূজা, ভিন্ন আর কিছু না। সত্যি কিন্তু তাই, তুচ্ছ আচার নিয়মকানুন মেনে পুজো করা হয়। এত পুজো করার নিয়মকানুন কারা বানিয়েছে? এই মানুষই তো বানিয়েছে, ব্রাহ্মণরা বানিয়েছে। ব্রাহ্মণরা কি মানুষ নয়, দেবতা কখনো কি মানে এই পুজোয় এই আচার অনুষ্ঠান হবে এইরকম কি কখনো কোথাও শাস্ত্রে বলা আছে? কারা বানিয়েছে? ব্রাহ্মণরা। তারা তো মানুষ, তারা বানিয়েছে। তো বৈজ্ঞানিক মানবহিত ও সুব্যবস্থিত রাষ্ট্রের ভিত্তির ওপরে দেশের হিন্দু এইখানটা সংস্কৃতি, হ্যাঁ এই যে তা অতীত যাই হোক আছে, এখানটা একটু মিস হয়ে গিয়েছিল, তোমরা দেখে নেবে। তুচ্ছ আচার পূজা, ভিন্ন আর কিছু নয়। যা অতীত যাই হোক তার চাইতে বড় কথা বর্তমানের প্রয়োজন। সেই বর্তমানে তার অজ্ঞান ও অভাবাত্মক মনোভাব দূর হোক। সে স্বীকার করুক ভাবাত্মক মনোভাব জাগ্রত আদর্শ, তার আদর্শটা জেগে থাকবে। আদর্শ তার মনোভাবটা তার যেন ভাবাত্মক মনোভাব জাগ্রত আদর্শ, যে জ্ঞান ও প্রেমের জীবন তার স্বীকার করা উচিত ছিল। সৌভাগ্যক্রমে তা শুধু আজ তারই স্বীকার্য নয়, জগতের সবারই স্বীকার্য। জগতের বিভিন্ন দেশের বা বিভিন্ন সমাজের মানুষের পরস্পরের প্রতি দায়িত্ব অনেক বেড়ে গেছে বলে সংস্কৃতিতে বৈশিষ্ট্য ও বিরোধ আজ প্রধানত অতীতের কথা। সংস্কৃতির সাথে সংস্কৃতির তো মিল থাকবে, সেটা হলো বৈশিষ্ট্য ও বিরোধ আজ প্রধানত অতীতের কথা। আজ বড় কথা সে সবের প্রাণশক্তির সন্ধান, যা থেকে সম্ভবপর হবে জাতিতে অথবা সমাজে গাঢ়তর সহযোগিতা ও মঙ্গলতর ভবিষ্যৎ। জাতিতে অথবা সমাজে গাঢ়তর সহযোগিতা ও মঙ্গলতর ভবিষ্যৎ। মানুষের বিচিত্র সংস্কৃতির সেই প্রাণ শক্তি আর চিন্তার ক্ষেত্রে নাম পেয়েছে বৈজ্ঞানিকতা ও মানবহিত, আর মানবহিত কর্মের ক্ষেত্রে নাম পেয়েছে সুব্যবস্থিত রাষ্ট্রজীবন। তাই তো এক্ষেত্রে বলতে চাইছেন মানুষের বিচিত্র সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি যে প্রাণশক্তি আর চিন্তার ক্ষেত্রে নাম পেয়েছে বৈজ্ঞানিকতার দিক থেকে। মানবহিত কাজকর্ম, মানবহিত আর কর্মের ক্ষেত্রে নাম পেয়েছে সুব্যবস্থিত রাষ্ট্রজীবন। আচ্ছা, একটা ব্যবস্থাপনা ঠিকমতো রাষ্ট্রে যদি না থাকে, সেই রাষ্ট্র কিন্তু প্রকৃত রাষ্ট্র হয়ে উঠতে পারে না। এই কালে বাংলার মুসলমানের সাংস্কৃতিক জীবনে প্রতিষ্ঠিত হবে সেই বৈজ্ঞানিক মানবহিত ও সুব্যবস্থিত রাষ্ট্রের ভিত্তির ওপরেই।
দেশের হিন্দু মুসলমানের সম্পর্কের কথা এক্ষেত্রে সহজেই ওঠে। এই সমস্যার সম্মুখীন হয়ে যারা বলছেন হিন্দু মুসলমানদের পৃথক রাষ্ট্র জীবন ভিন্ন এর সমাধান নেই, তাদের কথা বোঝা যাচ্ছে না এই কারণে যে রাষ্ট্র জীবনের অর্থ হচ্ছে আত্মনিয়ন্ত্রণের প্রভূত ক্ষমতা সমন্বিত সংহতি জীবন। কিন্তু ভারতবর্ষের মতো ভৌগোলিক অবস্থানের দেশে সেই ক্ষমতা সমস্ত দেশের পক্ষে লাভ হওয়াই সম্ভবপর মনে হয়। প্রদেশ বিশেষের বা অংশবিশেষের জন্য তা একান্তই দুঃসাধ্য। প্রদেশ বিশেষের বা অংশবিশেষের জন্য তা একান্তই দুঃসাধ্য। আমরা যতটা ভাবতে পেরেছি তাতে মনে হয়েছে ভারতবর্ষের অথবা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের লোকেরা যদি নিজেদের কোনো রকমের সত্যকার উন্নতি চায় তবে বিভিন্ন সম্প্রদায়ের পরস্পরের সঙ্গে সম্মিলিত হওয়া ভিন্ন গত্যন্তর নেই এবং এই জন্যই তাদের অতীত ও বর্তমানের সমস্ত চিন্তাভাবনা সুসংগত হওয়া চাই তাদের জীবনের এই এক শ্রেষ্ঠ প্রয়োজনের সঙ্গে। আশা করি এইখানগুলো তোমরা বুঝতে পারবে, একটুখানি পড়লেই বুঝতে পারবে। একই চিন্তাভাবনার কথা এখানে বলা হয়েছে। বলা বাহুল্য এই সম্মিলন বৈচিত্র্যহীন হতেই পারে না। মানে এইখানে হিন্দু মুসলমানের যে সম্মিলনের কথা, এখানে বিভিন্ন সম্প্রদায়, শুধু হিন্দু মুসলমান নয়, তাদের যে একটা সম্মিলন সেইখানে কিন্তু বৈচিত্র্যহীন তা নয়, কিন্তু বৈচিত্র্য যেন কদাচ বিপন্ন না করে একত্বকে। আজকার বিবর্ধিত বিরোধের দিনে এই চিন্তাধারা কারো কারো মনে হতে পারে অবাস্তব। এই বাস্তববাদীদের সৃষ্টি এই কঠিন বাস্তবতার দিকে আকৃষ্ট করেছে। তাতে শক্তিতে বোঝাবুঝির পরিচয় নেই, আদৌ আছে দুর্দৈব ও দুর্বুদ্ধির পরিচয় মাত্র। অবশ্য রোগভোগ দীর্ঘদিন ধরে চললে তাকেই সময় সময় ভ্রম হয় স্বাভাবিক অবস্থা বলে। সত্যি তাই, রোগভোগ যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে সময় সময় মনে হবে ভ্রম, এটা একটা মানুষের স্বাভাবিক অবস্থা বলে মনে হবে। যাই হোক, কিছু হচ্ছে, ওটা ভ্রম, মনের ভ্রম হবে। এটা সাধারণত এইভাবেই হয়ে থাকে। কিন্তু রোগই হয়, তা কদাচ স্বাস্থ্য নয়। রোগটা তো রোগই হয়, আমার স্বাস্থ্যটা যে ওই রকমই তা তো নয়, আমি তো সুস্থ, তাই না? সুস্থ যে, মানে সকলের ক্ষেত্রেই বলছি, সুস্থ যে সে তো সুস্থই, সে কখনো রোগই হয়। হিন্দু মুসলমানের সম্মিলিত জীবন ভিন্ন আর কিছু যদি এদেশে সম্ভবপর না হয় তবে হিন্দু সংস্কৃতি, মুসলমান সংস্কৃতি, আর্য সংস্কৃতি, সেমীয় সংস্কৃতি এসবের কথা হয়ে পড়ে দায়িত্বহীন এবং এসবের প্রচলন আমাদের ভাষায় ও সাহিত্যে যত কম হয় ততই মঙ্গল। ততই চিন্তার শৌখিনতা আমাদের ঘুচবে আর আমরা সত্যাশ্রয়ী হব। চিন্তার শৌখিনতা ঘুচে যাবে এবং আমরা সত্যকে অবলম্বন করব। সত্যাশ্রয়ী বলতে সত্যকে আশ্রয় করব। সার্থক সমাজ সত্তার দিক দিয়ে বাংলার মুসলমান অথবা হিন্দু বাংলার অথবা বিশাল ভারতবর্ষের অংশ ভিন্ন যখন আর কিছু নয়, তখন তার সাংস্কৃতিক জীবনের সার্থকতা লাভের পথ এই বিশাল সত্তার সঙ্গে তার গূঢ় যোগ উপলব্ধির ভিতর দিয়েই হয়। ঝর্ণার সার্থকতা যেমন নদীর পুষ্টি সাধন করে, এ সত্য যত অকপটভাবে স্বীকার করা যাবে ততই শক্তি ও শ্রী লাভের পথে আমরা অগ্রসর হব। আজকার অসার্থক সংস্কৃতি চিন্তার স্তর থেকে সার্থক সংস্কৃতি চিন্তার স্তরে উপনীত হতে হলে যে সব ধাপ আমাদের অতিক্রম করতে হবে তার কিছু নির্দেশ দেওয়া যেতে পারে এইভাবে। কি ধাপ আছে? এক হলো, দেশে অভুক্ত কর্মহীন কেউ থাকবে না। আশা করি দেশের কথা ভাবতে গিয়ে অভুক্ত কর্মহীন কেউ থাকবে না, সব কর্মমুখী হতে হবে প্রত্যেককে। 2 হলো, একান্ত বিভৎস না হলে কোনো সমাজেরই ধর্মাচার অশ্রদ্ধেয় বিবেচিত হবে না। সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে যা প্রাচীন তা প্রাচীন বলেই বরণীয় নয়, বরণীয় তার বর্তমান কার্যকারিতার জন্য। যেটা প্রাচীন সেটা কিন্তু প্রাচীন নয়, বরণীয় নয় প্রাচীন বলে, বরণীয় তার বর্তমান যে কার্যকারিতা সে কার্যকারিতার উপর। হিন্দু মুসলমানদের পোশাক ও নামের ব্যবধান থাকবে না অথবা অস্বীকার করা হবে। উনি কিন্তু সম্পূর্ণ মেলবন্ধনের কথা বলে গেছেন প্রবন্ধে। সামাজিক আদান প্রদান বিবাহ আদি ইত্যাদি সমেত সর্বত্র হবে, মানে সবাই সব জায়গায় করতে পারে। এই রকম ধর্মের আলাদা আলাদা কিন্তু বিভেদ থাকবে না। আইন সমস্ত দেশের জন্য এক হবে, প্রত্যেকের জন্য আইন সমস্ত দেশের জন্য কিন্তু এক হতে হবে, তবে কিন্তু একটা সুস্থ সমাজ গড়ে উঠবে। যাই হোক, প্রবন্ধের বিষয়বস্তু আশা করি সংস্কৃতির কথা, যেহেতু নাম সেই কারণে এখানে সংস্কৃতি ভিত্তিক কথা উনি বলে গেছেন। সমস্ত সম্প্রদায়ের মধ্যে সংস্কৃতির কথা হিন্দু মুসলমান বিশেষ করে বলে গেছেন। আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ক্লাসে থাকবে পরের যে কোরআনের আল্লাহ, এইটা হলেই 5টা শেষ হয়ে যায়।
পরের ক্লাসে থাকবে পরের পর্বের আলোচনা, পরের প্রবন্ধের আলোচনা। আজকে ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।